গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আগের দিন তোমাদের সাহিত্য সঞ্চয়ন থেকে তার পঞ্চম পাঠের 21 নম্বর অধ্যায় থেকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবির উপন্যাসের একটা খণ্ড অংশ, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের গল্পাংশটি পড়ছিলাম, তাই তো? তো সেটার আগের ক্লাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং গল্পাংশের একটা পৃষ্ঠা আমরা পড়েছিলাম। তার পরবর্তী অংশটা এখন আমরা পড়ে নেব। তো গল্পটি কেমন ছিল মনে আছে কি? অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসটি কেমন ধরনের উপন্যাস? বাহ, এই তো মনে আছে দেখছি। উপন্যাসটি একটি রাজনৈতিক এবং সাহসী উপন্যাস বলা যায়। এই উপন্যাসে সেই সময় ব্রিটিশ শাসন আমলের এক মানে ব্রিটিশদের বিরুদ্ধে একজন বিপ্লবী নেতা বা বিপ্লবী বলা যায় সব্যসাচী মল্লিক এবং তার সঙ্গে যারা বা তার সাথীদের, তাদের ওই সংগ্রামের কাহিনীটা লেখক এখানে তুলে ধরেছেন তার উপন্যাসের মধ্যে দিয়ে। হুম। তো আমাদের গল্পাংশে বা আমাদের আলোচ্য পাঠ্যে গল্পের শুরুটা এমন ছিল যে অপূর্ব নামে একজন যুবক পুলিশ স্টেশনে যায় এবং তার নিজের রিপোর্ট লেখাতে, কিন্তু সেখানকার কাণ্ড কারখানা দেখে সে সেগুলোই দেখতে শুরু করে দিয়েছিল। কি হয়েছিল না, সেখানে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির মিস্ত্রিরা সেখানকার জল হাওয়া শুট করছিল না বলে তারা রেঙ্গুনে আসে এবং সেখানকার কয়েকজন 6 জন বাঙালিকে পুলিশ স্টেশনে ধরে রাখা হয় এবং তাদের পুটলি পাটলা এগুলো চেক করে দেখছিলেন থানার বড় বাবু, নিমাই বাবু এবং জগদীশ বাবু। তো তাদের চেক করে ছেড়ে দেওয়ার পরে আরো একজন, যাকে পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়েছিল বা যাকে যেটাকে বাংলায় বলে যে রাজনৈতিক সন্দেহভাজন, তো সেই লোকটাকে আলাদা করে আটকে রেখেছিল এদের চলে যাওয়ার পরে। তাকে এবার জারি করা হচ্ছিল, তাই না? তো কি বলেছিল যে লোকটার চেহারার বর্ণনা, চোখের বর্ণনা, বেশভূষার বর্ণনা লেখক এখানে তুলে ধরেছিলেন এবং তার যে চোখের একটা অতল দৃষ্টি বা গভীর দৃষ্টি রয়েছে, সেটা অপূর্ব নজর কাড়ে এবং অপূর্ব সেটা মনোযোগ সহকারে দেখছিলেন। তো তারপর তার যে চেহারা বা চেহারা বলতে বেশভূষা, সেটার দিকে নজর দেওয়ানোর জন্য নিমাই বাবু সেটার দিকে ইঙ্গিত করে বলতে অপূর্ব সেটা দেখে বড় হাসিও পেয়েছিল, এমন বেশভূষা ছিল তার, তাই তো? দিয়ে তারপর কি হয়েছিল, যে তাকে জারি টারি করার পর, মানে তাকে ভালো করে চেক করার পর কিছু না পেয়ে তাকে পরে ছেড়ে দেওয়া হলো। এই পর্যন্তই ছিল, একটা এইটুকু আমরা পড়েছিলাম, তাই তো? এইবার তার পরের অংশটা পড়বো, তার পরবর্তী অংশ থেকে পড়বো। চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, এর আগে ওই গিরিশ মহাপাত্র, যাকে পলিটিক্যাল সাসপেক্ট ভাবা হয়েছিল এবং যার সমস্ত কিছু চেক করা হচ্ছিল, শেষে তার ট্যাঙ্ক এবং পকেট এ দুটো চেক করেছিলেন তারা। তো ট্যাঙ্ক মানে আগের দিনও বলেছিলাম যে কোমরের কাছে কিছু গুছিয়ে রাখার যে জায়গাটা, সেটাকে ট্যাঙ্ক বলা হয়। তো যাই হোক, তারপর থেকে শুরু হচ্ছে, তাহার ট্যাঙ্ক হইতে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা বাহির হইল। মানে তার ট্যাগ কোমরে যে গুজে রাখার যে পুটুলি টাইপের, সেখান থেকে গন্ডা ছয়েক পয়সা বের হলো। হুম। 1 টাকা এবং গন্ডা ছয়েক পয়সা, মানে 6খানা পয়সা বের হলো। পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুট রুল। লোহার কম্পাস মানে তোমরা যে সমস্ত জ্যামিতিতে যে কাঁটা কম্পাস, পেন্সিল কম্পাস ইউজ করো, সেগুলোর কথা কিন্তু বলছেন না। এই লোহার কম্পাস যেটা অয়েল কারখানায় বা অয়েল কোম্পানির কারখানাতে কাজে লাগে, কারণ ওখানে যে তেলের খনি, সেটা যে নিচে ওরা নেমে যায়, সেখানে দিক নির্দেশ বলো আহ বা যে কোথায় কোন দিকে যাওয়ার জন্য এই কম্পাস সেখানে ব্যবহার হয়, সেখানে লাগে, যেখানে সেই লোহার কম্পাসের কথা বলা হয়েছে। তারপর মাপ করিবার কাঠের একটা ফুট রুল যেটা স্কেল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। অর্থাৎ
কাঠের ফুটরুল অর্থাৎ স্কেল, বিড়ি, তারপর একটা দেশলাই, আরো একটা জিনিস বের হয়েছে, সেটা হলো গাঁজার কলিকা অর্থাৎ গাঁজার কলকে যেটা বলে, যেটা দিয়ে যেটা লাগিয়ে গাঁজাটা সেবন করা হয়, সেই কলকে পাওয়া গেছে তার ট্যাঙ্ক থেকে। তারপর নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আগে না। তবে এই বস্তুটি পকেটে কেন? যে স্বাভাবিক কারোর পকেট থেকে যদি গাঁজার কলকে বার হয়, আহ, সে অনায়াসে তাকে জিজ্ঞেস করবে যে তুমি কি গাঁজা খাও? এবার তখন সে যদি না বলে, তখন সন্দেহ হবে। সেজন্য নিমাইবাবু জিজ্ঞেস করলেন আবার যে তাহলে এই বস্তুটি তোমার পকেটে কেন? তারপর, আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারোর কাজে লাগে তাই তুলে রেখেছি। অর্থাৎ সে এমন দয়ার সাগর সে, যে পথে মানে রাস্তায় পড়েছিল, সেটা সে কুড়িয়ে নিজের পকেটে রেখেছে, যাতে কারোর কাজে লাগলে সে যাতে দিতে পারে। এরকম একটা যুক্তি সে দিচ্ছে। তারপর জগদীশ বাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। অর্থাৎ যখন নিমাইবাবু এইসব জিজ্ঞাসাবাদ করছিলেন, ঠিক সেই সময় জগদীশ বাবু, আগেই বলেছিলাম যে থানার বড়বাবু নিমাইবাবু এবং সেখানে তার সিনিয়র বা তার জুনিয়র জগদীশ বাবু, তো জগদীশ বাবু যখন ঢুকছেন, তখন নিমাইবাবু হেসে হেসে বললেন যে দেখো জগদীশ, কেমন সদাশয়, কিরূপ সদাশয় ব্যক্তি। সদাশয় মানে কি? যে বড় হৃদয় বা বড় মনের মানুষকে বোঝায়। তো তাই বলছে কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, যে কেমন আহ, আহ, মানে দয়ামায়াময় মানুষ ইনি, দেখো। যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। যদি কারোর কাজে লাগে সেই জন্য সে গাঁজার কলকেটা নিজের পকেটে কুড়িয়ে রেখেছে। তারপর ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা, বললেই পারতে খাই। অর্থাৎ তারপরে মানে নিমাই বাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। মৌন মানে কি? নীরব থাকলেন বা চুপ করে থাকলেন। ক্ষণকাল মানে কিছুক্ষণ। অর্থাৎ নিমাই বাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন যে গাঁজা খাবার সমস্ত লক্ষণই তো তোমার মধ্যে বিদ্যমান। অর্থাৎ এই যে গিরিশ মহাপাত্র, তার চেহারার বর্ণনা আগে করেছি, অর্থাৎ তোমাদের পাঠ্যে রয়েছে যে অত্যন্ত রোগা এবং মানে একটু কাশির মতো কষ্ট করতেই সে হাঁপিয়ে পড়েছে। অপূর্বের কথায় যে সে এই পৃথিবীতে আর বেশি দিন বাঁচবে না, এরকম তার চেহারা হয়েছে। তো গাঁজা খেলে মানুষের যেমন চেহারা হয়, এই গিরিশ মহাপাত্রের সঙ্গে সেরকম মিল পাওয়া যাচ্ছে, যে সেরকম রোগা হয়ে গেছে, বা তার পৃথিবীতে তার আয়ু বেশি দিন নেই, এরকমটা দেখে মনে হচ্ছে। তো তো স্বাভাবিক দেখে মনেই হবে যে এই লোকই গাঁজা খায়, সেই জন্য তার শরীরের দশা এরকম। হ্যাঁ, তো সেই জন্য বা সেই সেই পরিপ্রেক্ষিতে নিমাই বাবু বললেন যে সমস্ত গাঁজা খাওয়ার সমস্ত ইয়ে তো তোমার মধ্যে বিদ্যমান, যে তোমাকে দেখেই তো মনে হচ্ছে তুমি গাঁজা খাও। হ্যাঁ, সমস্ত লক্ষণ আছে। তো বললেই পারতে খাই। হ্যাঁ, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শুনো। তো নিমাইবাবু বলছেন যে কদিনই বা বাঁচবে, যে এই তো শরীরের হাল, এমন দশা হয়েছে, কয়দিন বা আর বাঁচবে, আর খেও না, কাঁচা খাওয়া তো ভালো নয়, এরকম ভেবে বলছেন। বুড়ো মানুষের কথাটা শুনো। তিনি নিজেকে বুড়ো মানুষ বলে পরিচয় দিচ্ছেন, কারণ তিনি তার সত্যিই তিনি বয়স্ক, কারণ অপূর্বর বাবার বন্ধু নিমাই বাবু, তো স্বাভাবিক তার বয়স তো বাড়বেই। আচ্ছা, তারপর মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আগে না, মাইরি খায়নি। তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দিই। হুম, এই মাত্র, নইলে নিজে খাইনি। তো যখন নিমাই বাবু এরকম করে বলছেন, তখন মহাপাত্র বা গিরিশ মহাপাত্র সাথে সাথে অস্বীকার করে মাথা নেড়ে বলছে যে না, আমি খাইনি, মায়েরি বলেই বলছে যে আমি খাইনি। তবে ইয়ার বন্ধু অর্থাৎ বন্ধুরা যদি কেউ তৈরি করে দিতে বলে, তাহলে আমি তৈরি করে দিই, আমি নিজে খাই না, এটাই যা। দেখো, এখানে পদে পদে মিথ্যা কথা বলছে। এই একটু আগে বললো যে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম তাই রেখে দিয়েছি, যদি কারোর লাগে তাহলে তাকে দেবো এই ভেবে।
আবার এখন বলছে যে বন্ধুরা যদি কেউ তৈরি করে দিতে বলে তাদেরকে তৈরি করে দিয়ে আমি নিজে খাই না। দেখো দুরকম কথা বলছে, একটা মিথ্যের আশ্রয় নিচ্ছে। তারপর জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়া সাগর, পরকে সেজে দি, নিজে খাইনে, মিথ্যেবাদী কোথাকার। জগদীশবাবু এসব শুনে রেগে গেছেন, যে দুই রকম কথা বলছে, স্বাভাবিক মানুষ বুঝতে পারবে বা মানুষের মনে খটকা লাগবে। তো জগদীশবাবু এসব শুনে রেগে গিয়ে বলছেন যে, দয়া সাগর, পরকে সেজে দাও, নিজে খাও না, এরকম তাই হয় কখনো? মিথ্যেবাদী কোথাকার, মানে মিথ্যেবাদী করে বলছেন আর কি। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। কাকাবাবু কাকে বলছে অপূর্ব? না, নিমাই বাবুকে। তো এই যে নিমাই বাবু, যে অপূর্বর বাবার বন্ধু, আগেও বলেছি, তো সেই জন্য তাকে কাকাবাবু বলে সম্বোধন করছেন। যাই হোক, অপূর্ব এখানে এসেছিল তো রিপোর্ট লেখাতে, তার লেখা হলো না এইসব দেখে সে বেলা হয়ে গেছে বলে সে ফিরতে চাইছে বাড়ি। নিমাই বাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। নিমাই বাবু উঠে দাঁড়িয়ে মহাপাত্রকে বললেন যে তুমি এখন যেতে পারো। কি বলো, জগদীশ পারে তো? তিনি জগদীশকে জিজ্ঞেস করেই বলছেন যে সে যেতে পারে তো এবার। জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয়ই কিছু বলা যায় না ভায়া, আমার মনে হয় এ শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার। রাত্রের মেল ট্রেনটির প্রতি একটু দৃষ্টি রেখো। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। বলছি যে উম, জগদীশবাবু সম্মতি জানালেন বটে, যে মহাপাত্রকে যেতে দেওয়ার জন্য সম্মতি জানালেন, কিন্তু তার মনে মনে একটা ভয় কাজ করছে। যে তাও তিনি নিমাই বাবুকে বলছেন যে নিশ্চয়ই, কিন্তু আহ আহ, মানে নিশ্চিন্তে থাকা যাচ্ছে না। হুম, একটা ভয় আছে, থেকেই গেছে। কারণ জগদীশ বাবুর মনেই হচ্ছে যে এই শহরে সেই তার সে এসেছে, তার প্রবেশ হয়েছে এখানে, এই খবরটা সত্য। তার বলতে কার কথা বলছেন? যে সব্যসাচী মল্লিক, যার খোঁজ চলছে, একজন বিপ্লবী। হুম, তো ওই ব্রিটিশদের বিরুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য বা দেশকে স্বাধীন করার ব্রতী, যে সে হলো সব্যসাচী মল্লিক। তাকে খোঁজার কথাই বলছি, বা সে যে এসেছে এই বর্মায়, সে খবরটা সত্য এবং তাকে যে ধরতে হবে সেই জন্য সজাগ থাকতে বলছে। এবং তার জন্য আরো বেশ কিছুদিন নজর রাখার কথা বলছেন। এবং রাত্রের মেল ট্রেন, যে ট্রেনে করে লোকজন যাওয়া আসা করে, সেই ট্রেনের মানে ট্রেনের প্রতিও নজর রাখতে বলছেন, যে ভালোভাবে যেন কড়াকড়ি ভাবে সব চেক করা হয়, সব মানুষজনকে চেক করা হয়। সে এখানে এসেছে, এটা সত্য খবর এবং তাকে ধরতে হবেই, এরকম একটা আহ আম, আহ, মনোভাব তাদের মধ্যে রয়েছে। তারপর জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। সে জগদীশ বলছেন যে সে হতে পারে, যে সে এসেছে, সে আমরা দেখবো, ভালো করে চেক করব, কিন্তু এই জানোয়ারটাকে, এই যে আহ মহাপাত্র অর্থাৎ গিরিশ মহাপাত্র, যাকে পলিটিক্যাল সাসপেক্ট ভাবা হয়েছিল, তো তাকে যে এই এত জারিফারি করা হচ্ছে, তো তাকে সে জানোয়ার বলে সম্বোধন করছে, যে জানোয়ারটাকে আর দেখার দরকার নেই বড়বাবু, তাকে যেতে দিন এবার। নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। যে তার সে যে মাথায় লেবুর গন্ধওয়ালা তেল সে মেখেছিল চপচপা করে, তো সেটার গন্ধে গোটা থানা একেবারে ভরে উঠেছে, এরকম সবার মাথা ধরিয়ে দিচ্ছে। তেলের গন্ধে। তারপর বড়বাবু হাসিতে লাগিলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল। তারপর অপূর্ব পুলিশ স্টেশন থেকে বার হয়ে আসলো, এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরঙ্গ ও চটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। অর্থাৎ এই যে অপূর্ব পুলিশ স্টেশন হইতে যখন মানে পুলিশ স্টেশন থেকে যখন অপূর্ব বার হয়ে আসলো, সেই সঙ্গে সঙ্গেই প্রায় সেই সময়েই গিরিশ মহাপাত্র, সেও তার ভাঙা টিনের তোরঙ্গ এবং আর কি চটাই জড়ানো যে ময়লা বিছানার বান্ডেল ছিল তার সঙ্গে,
সেগুলো সে বগলে করে চেপে ধীর মন্থর পদে অর্থাৎ ধীরে আস্তে আস্তে সে বার হয়ে উত্তর দিকে রাস্তা ধরে সোজা চলে। তারপর আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। অর্থাৎ অপূর্ব আশ্চর্য হয়ে গেল যে এত বড় অর্থে বলেছে যে এই এত কড়াকড়ি ভাবে পুলিশরা নজর রাখছেন বা তারা এমন ভাবে সবাইকে তল্লাশি করছে, তবুও সব্যসাচী ধরা পড়লো না। হুম, কোনো দুর্ঘটনা ঘটিল না, বা দুর্ঘটনা বলতে অপূর্বর কাছে দুর্ঘটনা এটা, কারণ সেও তো দেশকে মুক্ত অবস্থায় দেখতে চায়, ব্রিটিশদেরকে মেনে নিতে তো পারছে না, এটা খুবই স্বাভাবিক। নিজের দেশকে বাইরে থেকে কেউ এসে যদি শাসন করে, শাসন নয় অত্যাচার করে, তো সেটা কোনো ভারতবাসীর পক্ষেই সেটা মেনে নেওয়া সম্ভব নয়। এবং সে অবশ্যই চাইবে যে আমাদের দেশ মুক্ত হোক, স্বাধীন হোক, আমরাও স্বাধীনভাবে বাঁচি। এবং এই দেশকে স্বাধীন করার জন্য বা এই দেশকে স্বাধীন করার ব্রতে যারা ব্রতী, তো তাদেরকে মন থেকে অবশ্যই একটা মন থেকে শ্রদ্ধা জন্মাবে এবং তাদের হয়ে কথা বলার কথা মনে হবে। যতই সেই দেশের দেশ শাসন অন্য কেউ করুক বা বিদেশিরা করুক, মন থেকে তো মনেই হবে যে দেশটা স্বাধীন হোক। এবং যারা বিপ্লবে যুক্ত হয়েছে, যারা দেশের মানে দেশকে স্বাধীন করার জন্য লড়ছে ক্রমাগত, তাদের সহায় তো হবেই, যে তাদের সাপোর্টে তো কথা বলবে, তাই না? সে চাইবে অবশ্যই যে সে ধরা না পড়ুক, তারা দেশকে স্বাধীন করুক, এরকমটা মনে হবে। তো সেই ঠিক সেরকমটা অপূর্বর মনে হয়। এবং অপূর্ব মনে মনে চাইছে যে অবশ্যই সব্যসাচী মল্লিক ধরা না পড়ুক। সে একজন বিপ্লবী, সে একজন বিপ্লবী নেতা। হুম, সে যেন ধরা না পড়ে। তো সে যদি ধরা পড়ে যায়, সেটাকেই দুর্ঘটনা বলে বলছে অপূর্ব। যে দুর্ঘটনা ঘটিল না বা সে যে ধরা পড়েনি, এটাই অনেক সৌভাগ্যের বলে মনে করছে অপূর্ব। হুম, তারপর বাসায় ফিরিয়া দাড়ি গোঁফ কামানো হইতে শুরু করিয়া সন্ধ্যাহ্নিক স্নাহার, পোশাক পরা, অফিসে যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলায় বাধ্য পাইল না সত্য, কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। যে সে বাড়িতে ফিরে নিজের দাড়ি গোঁফ এগুলো কামানো থেকে শুরু করে সন্ধ্যাহ্নিক অর্থাৎ সন্ধ্যাবেলার যে আহ আহ কি বলে যে পূজা আচার বা যে সমস্ত করা হয় সন্ধ্যাবেলার উপাচার, সেগুলো করে স্নান করে পোশাক পরে অফিসের যে নিত্য কাজ সেগুলো করছে ঠিকই, কিন্তু সে যেন কি একটা ভাবছে মনে মনে, তার কোনো নির্দেশ সে পাচ্ছে না, কোনো তল খুঁজে পাচ্ছে না, যে সে যেন কি একটা ভেবে চলেছে প্রতিনিয়ত। হুম, অথচ চোখ কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতেই একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। অর্থাৎ এই যে সে কি যে ভাবছে তার কোনো হদিশ পাচ্ছে না। যে আরো বলছে আহ, তার চোখ কান বুদ্ধি বা সংসারের সকল সকল ব্যাপার থেকে একেবারে যেন সে বিচ্ছিন্ন হয়ে গেছে, কোন একটা অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতে ধ্যানস্থ হয়েছে। অপরিজ্ঞাত যে যেটা জানে না, এরকম মানে অজানা রয়েছে। হ্যাঁ, এমন একটা বিষয়। তো রাজবিদ্রোহীর চিন্তা, রাজবিদ্রোহী বলেছে কারণ যে এই যে বিদ্রোহ, একটা অন্য দেশের লোকজন শাসন করছে, অত্যাচার করছে, বা তাদের বিরুদ্ধে যারা লড়ে চলেছে তাদেরকেই আবার ধরা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এগুলো একটা বিদ্রোহ। তার কাছে রাজবিদ্রোহ বলে তিনি বলে সে বলছে। তো কি হলো, সে সন্ধ্যার বা বাড়ি ফিরে সমস্ত কাজকর্ম করছে, কিন্তু তার মন যেন মনে মনে সে যেন কিছু একটা ভেবে চলেছে, সেটার সে হদিশ পাচ্ছে না। তার চোখ কান বুদ্ধি বা সংসারের সব ব্যাপার থেকে সে যেন একেবারে বিচ্ছিন্ন হয়ে সেই সমস্ত চিন্তায় সে করে যাচ্ছে, যেটা সে যেন একটা অচেনা, অচেনা নয়, একটা অজানা চিন্তা যেন তার মধ্যে গ্রাস করে রেখেছে। হ্যাঁ,
সেজন্য একেবারে সেই চিন্তায় আমার মগ্ন হয়ে আছে, এরকম একটা। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? এই তলোয়ারকরকে তলোয়ারকর হলো অপূর্বর বন্ধু, একই অফিসে কাজ করে। তো তারা ছিল সেখানেই। তো এই সে যে অন্যমনস্ক হয়ে থাকছে, মানুষ যখন কোনো কিছু ধ্যানস্থ হয়ে ভাবে বা এক মনে যখন কিছু ভাবে, তখন তাকে দেখেই বোঝা যায় যে সে অন্যমনস্ক হয়ে আছে, তাই না? তো অপূর্বর এই অন্যমনস্কতা লক্ষ্য করে তলোয়ারকর, যে তার বন্ধু, মানে অপূর্বর বন্ধু তলোয়ারকর। তো এই তলোয়ারকরেরও পরিচয় তোমরা ধীরে ধীরে পাবে। তো তলোয়ারকর সেই তার অন্যমনস্কতা লক্ষ্য করে জিজ্ঞেস করছে, বা চিন্তিত মুখে জিজ্ঞেস করছে যে কি হলো, ছেলেটার এত চিন্তা ভাবনা করছে, এত অন্যমনস্ক দেখাচ্ছে কেন? তো সেই জন্য তলোয়ারকর চিন্তিত মুখেই জিজ্ঞাসা করলো যে বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? যে ভাবছে হয়তো কোনো বাড়ি থেকে কোনো চিঠি এসছে, কোনো খারাপ সংবাদ এসছে, হয়তো সেই জন্য অন্যমনস্ক হয়ে আছে, মন মরা হয়ে আছে, সেজন্য এরকম একটা কথা জিজ্ঞাসা করলো। তারপর, কই না, বাড়ির সব খবর ভালো তো? ওই যে তলোয়ারকর জিজ্ঞাসা করলো যে কোনো চিঠি পেয়েছেন নাকি, তার উত্তরে অপূর্ব জানালো যে কই না, বাড়ির খবর সব ভালো তো? আবার জিজ্ঞাসা করছে তলোয়ারকর। অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। অর্থাৎ সে যে মানে হঠাৎ করে এরকম প্রশ্নের মুখাপেক্ষী হতে হচ্ছে অপূর্বর, সেজন্য সে বেশ কিছুটা আশ্চর্য হয়ে তাই বলছে যে যতদূর জানি সবাই তো ভালো আছে, তার মানে কি আবার কোনো চিঠি ফিঠি এসছে নাকি, কোনো খবর কিছু কি হয়েছে? সে নিজেও আশ্চর্য হয়ে গেল, বা সে নিজেও জানে না। তো যাই হোক, রামদাস আর কোনো প্রশ্ন করিল না। রামদাস আর কোনো প্রশ্ন করলো না বা কিছু জিজ্ঞেস করলো না। টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত। টিফিনের সময় অর্থাৎ অফিসে কাজ করার পরে যে টাইমটা টিফিন টাইম বলে মানা হয়, যে ব্রেকিং টাইম, তো সেই টাইমটায় অর্থাৎ টিফিনের সেই সময়ে উভয়ে একত্র বসিয়া, উভয় বলতে কাদের কথা বোঝানো হচ্ছে, যে আহ রামদাস এবং অপূর্ব। এই রামদাসই হলো ওই তলোয়ারকর, অর্থাৎ রামদাসের পুরো নাম হলো রামদাস তলোয়ারকর, ঠিক আছে? তো এখানে তলোয়ারকর বলে উল্লেখ করে বলছেন কারণ দেখবে বেশিরভাগ এই কাজকর্মের ক্ষেত্রে বা কাজের জায়গা এগুলোতে টাইটেল ধরে ডাকা হয়, যে মিসেস বোস বা মিস্টার সেন, এরকম করে টাইটেলটাকে প্রাধান্য দেওয়া হয়। তো সেই জন্য এখানে তলোয়ারকর বলেই বলেছেন প্রথমে, ঠিক আছে? তো এই তলোয়ারকর হলো রামদাস তলোয়ার, যে তলোয়ারকর, এই হলো অপূর্বর বন্ধু, যারা একসাথে অফিসে কাজ করে, ঠিক আছে? তো টিফিনের সময় রামদাস আর অপূর্ব একসাথে বসে টিফিন করে, ঠিক আছে? জলযোগ বলতে টিফিন করে। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন। স্বনির্বন্ধ মানে যে অনেক অনুনয় বিনয় করা, মানে মানে অনেক আহ আগ্রহ ভরে মিনতি করা বা অনুনয় করাকে স্বনির্বন্ধ বলে, ঠিক আছে? তাই বলছে স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন, খুব করে বলেছিলেন অপূর্বকে, রামদাসের স্ত্রী, যে যতদিন তাহার মা কিংবা বাটির আর কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতেই হইবে। অর্থাৎ রামদাসের স্ত্রী অপূর্বকে খুব করে অনুনয় বিনয় করে বা অনুরোধ করে বলেছিলেন যে যতদিন না তাহার মা অর্থাৎ অপূর্বর মা বা বাড়ির অন্য কোনো আত্মীয়া অর্থাৎ কোনো মেয়েকেই বোঝাচ্ছে যে এখানকার এই বাড়ির কাজকর্ম করবে, রান্নার জোগাড় বা মানে টিফিন করে দিতে পারবে, খাবার জোগাড় করে দিতে পারবে, সেই রকম কাউকের কথা বলছে, সেই জন্য আত্মীয়া নারী বলেছে। হুম। তো সেই তাই বলছে যে মা কিংবা কোনো আত্মীয় নারী যখন তোমার বাসায় থাকবে অর্থাৎ বাড়িতে থাকবে, তোমার ঠিকঠাক ব্যবস্থা করে দেবে খাওয়ার, ততদিন এই ছোট বোনের হাতের তৈরি যা অল্প সামান্য কিছু মিষ্টান্ন তোমাকে প্রত্যেকদিন খেতেই হইবে বা খেতে হবে বা নিতেই হবে। যৎসামান্য মিষ্টান্ন,
মিষ্টান্ন বলতে এখানে শুধুমাত্র মিষ্টিকে বোঝাচ্ছে না, কিন্তু তাহলে মিষ্টি জাতীয় খাবারকে বোঝানো হচ্ছে না। এখানে মিষ্টান্ন বলতে যে জল খাবার অর্থাৎ টিফিন, যে কোনো টিফিনের কথাই বলা হচ্ছে, যে প্রত্যেক দিন সে যা টিফিন করে দেবে অল্প কিছু, সেটা যেন সে গ্রহণ করে, অর্থাৎ অপূর্ব সেটা যেন গ্রহণ করে এবং সে যেন সেগুলো খায়, সেই জন্য বলেছে। অপূর্ব রাজি হইয়াছিল, অর্থাৎ অপূর্ব রাজি হয়ে গেছিল। অফিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত। অফিসের একজন ব্রাহ্মণ পিয়াদা, হুম, যে এই সমস্ত খাবার বয়ে নিয়ে আসতো। হুম, আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, অর্থাৎ সেই নিরালা পাশের ঘরটায়, নিরালা মানে নির্জন, সেখানে কেউ বেশি থাকে না, হই হই চই চই হয় না, একটা নিরালা জায়গায় বা পাশের ঘরটা। তো সেই নিরালা পাশের ঘরে ভোজ্য বস্তু, ভোজ্য বস্তু মানে ভোজ্য শব্দটা কোথা থেকে এসেছে? ভোজন থেকে ভোজ্য, অর্থাৎ ভোজন যেগুলো খাওয়া হয় সেগুলো ভোজন আহারাদি বলা হয়। তো সেখান থেকেই ভোজ্য শব্দ। তো এই ভোজ্য বস্তুগুলি অর্থাৎ খাবারগুলি সেখানে যখন সাজিয়ে দিয়ে গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল। যে দুজনে বসে খাচ্ছে, সেই সময় অপূর্ব নিজে থেকেই আগে কথা বলল। কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে। কার ঘরে? অপূর্বর ঘরে কাল চুরি হয়ে গেছে। সমস্তই যাইতে পারিত, কেবল উপরের সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে। যে আহ কাল অপূর্বর ঘরে চুরি হয়ে গেছে এবং আহ চুরি হয়েছে সেগুলো কি না, টাকা বাদে বাদবাকি সবকিছুই রয়েছে, সেটা আবার কার জন্য? হ্যাঁ, না, আহ খ্রিস্টান মেয়েটি, উপরের সেই খ্রিস্টান মেয়েটি, এই খ্রিস্টান বা খ্রিস্টান মেয়ে যার কথা বলছে এখানে, উপন্যাসটি পুরোটা পড়লে তোমরা ভালোভাবে বুঝতে পারতে। একটা কথা বলি, তোমরা কেউ আগ্রহী যারা আছো, তারা অবশ্যই পুরো উপন্যাসটা পড়ে দেখতে পারো। তাহলে তোমরা আরো ভালোভাবে সবটা কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। হুম, তো যতটা সম্ভব হচ্ছে আমি বলে দিচ্ছি আর কি, যে কে কারা, যেগুলো এখানে সেই তথ্য নেই, সেগুলো মূল উপন্যাসে রয়েছে, সেগুলোর কিছু কিছু আমি বলে দেওয়ার চেষ্টা করছি। এবার তোমাদের যদি ইচ্ছে হয় পড়ে দেখতে পারো। হ্যাঁ, আচ্ছা। তো খ্রিস্টান মেয়ে, যেটা যে মানে খ্রিস্টান মেয়ে, যার সে আর তার বাবা এর আগে অনেক রকম ভাবে বিব্রত করার চেষ্টা করেছে অপূর্বকে, যে নানা রকম ভাবে বিব্রত করেছে। হ্যাঁ, তো সেই মেয়ে আবার এখানে কি করছে না, তার কৃপায় টাকা কড়ি ছাড়া সমস্ত বাঁচে আছে, যে তার জন্য মেয়েটার মানে মেয়েটার জন্য টাকা বাদে বাদ বাকি সবকিছুই রয়েছে, যে শুধু টাকাটা চুরি হয়েছে, যে সে এসে চোর টোর তাড়িয়ে দিয়েছিল, এরকম ব্যাপার, দিয়ে চাবি দিয়েছিল। হুম, ওই তো, হ্যাঁ, যে সে চোর তাড়াইয়া দরজা নিজের তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছিলে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে। তা সে সে নিজে চোর তাড়িয়ে দরজা নিজে তালা লাগিয়ে দিয়েছিল, ঠিক আছে। তারপরে সে যখন ফিরেছে, অর্থাৎ অপূর্ব যখন বাড়ি ফিরলো, তখন সে নিজে চাবি খুলে দিল এবং অনাহুত আমার ঘরে ঢুকিয়া, অনাহুত মানে যে আহ নিমন্ত্রণ ছাড়াই যে আগমন করে, বা তাকে মানে না বলা কওয়া চলে আসে হুট করে, এরকম একজনকে, মানে এরকম একজনের কথা বলছে, যে অনাহুত, যে আন্দাজেই তার ঘরে ঢুকে কি করছে না, ছড়ানো যে সমস্ত জিনিসপত্র ছিল, চোর যে চুরি করে গেছে, যে ছড়িয়ে গেছিল, তো সেগুলো সে নিজে থেকেই গুছিয়ে দিচ্ছে। হ্যাঁ, সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে, যে বোধহয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। এই এই কথাগুলো ও কিন্তু তার গুণ, মানে মেয়েটির গুণ যে এত ভালো, সেই অর্থে কিন্তু বলছে না। হুম, কারণ এর আগে মেয়েটি এবং তার বাবা অনেক ক্ষেত্রেই তো তাকে বিব্রত করেছে। তো সেই জন্য এদেরকে হাড়ে হাড়ে চেনে অপূর্ব। তারা যে এই মেয়েটা যে নিজেই চুরি করেছে, সেটা বুঝতে আর বাকি রইলো না অপূর্ব। তো সেই জন্য ব্যঙ্গ করেই বলছে যে সে নিজেই ঘরে ঢুকলো, নিজে ঘরে ঢুকে জিনিস ছড়ানো জিনিসপত্র নিজে গুছিয়ে দিল। দেওয়ার পর
আবার কি করছে, সে ফর্দ করে দিচ্ছে যে কোন কোন জিনিসগুলো চুরি হয়ে গেছে আর কোন কোন জিনিসগুলো আছে। একটা নিখুঁত একটা হিসাব করে দিল। তো সে কি করে জানলো যে তার ঘরে কি কি জিনিস ছিল আর কি কি জিনিস গেছে? এটা তো স্বাভাবিক পরিষ্কার বোঝাই যাচ্ছে যে সেই তাহলে চুরিটা করেছে। নাহলে সে কি জানতে পারতো থরি যে এখানে কি ছিল আর কি নেই? তো সেই জন্য আর কি বলছে, ব্যঙ্গ করে অপূর্ব, যে এমন সুন্দরভাবে হিসেব করেছে যে মনে হবে যেন তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্ট পক্ষেও সেটা বিস্ময়কর। অ্যাকাউন্টেন্ট অর্থাৎ অ্যাকাউন্টেন্স এর কাজ করে আহ, ইয়ে তলোয়ার কর তার বন্ধু। তো সে তো সেটা নিয়ে তো পড়াশোনা করে এত দূর এসছে, সে তো সেটার এক্সপার্ট। তো তার পক্ষেও যেন এটা করা বিস্ময়কর। তো অ্যাকাউন্টেন্ট তার পক্ষেও এটা করা সম্ভব নয়, সে যতটা নিখুঁত ভাবে করেছে তাই বলছে আর কি। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেউ আছে মনে হয় না হে তলোয়ার কর। তাছাড়া এত বড় বন্ধু, সেই ব্যঙ্গ করেই বন্ধু শব্দটা বলছে, কারণ সে তো জানে ওর আসল রূপ। আর সে যে নিজেই চুরি করেছে সেটাও তার বুঝতে বাকি নেই, সে বুঝতেই পারছে। তো উম, বাস্তবেই এমন তৎপর, মানে পরের জন্য ভাবে যে তৎপর আর কি, এত বড় কার্যকুশলা মেয়ে যে মানে এত ভালো সে কাজকর্মে, বা যে কি বলে কাজে পারদর্শী এমন মেয়ে আর কি, যে এত ভালো কাজকর্ম করে সব গুছিয়ে টুছিয়ে দিয়ে গেল, এত কার্যকুশলা মেয়ে আর যে কেউ আছে তা মনে হয় না তলোয়ারকর। মানে তলোয়ারকরকে বলছে আর কি। আচ্ছা, তারপর রামদাস কহিল, তারপর? মানে রামদাস এগুলো শুনে তারপর বলছে যে তারপর, মানে তারপর কি হলো? অপূর্ব বলিল, তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল, ইত্যবসরে এই ব্যাপার। অর্থাৎ আহ তেওয়ারি, যে দেখভাল করে, যে রান্নাবাড়ি করে দেয়, তেওয়ারি আর কি। আহ তো অপূর্ব সে তেওয়ারির ঘরে ছিল না, তার কথা বলছে যে সে বর্মায় নাচ দেখতে, মানে বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল, এর মধ্যেই এইসব কাণ্ড ঘটেছে। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। হুম। যে তার বিশ্বাস বলতে অপূর্বর বিশ্বাস যে ওই মেয়েটি ছাড়া এই কাজটা কেউ করেনি। হ্যাঁ, আমারও অনুমান ও তার বিশ্বাস বলতে যে ফয়ায় গেছিল যে তেওয়ারি, তার কথা বলছে যে তেওয়ারিও বলছে যে এই কাজটা ওই মেয়েটাই করেছে। এবং অপূর্বরও সেটাই অনুমান যে সেই এটাই তারও মনে হচ্ছে যে এই মেয়েটাই চুরি করেছে। চুরি না করুক, সাহায্য করেছে, অর্থাৎ নিজে চুরি না করুক, যারা চুরি করেছে তাদেরকে সাহায্য করেছে। তারপর রামদাস আবার জিজ্ঞেস করলো যে তারপর, আবার বলা শুরু করলো অপূর্ব, তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে। সকালবেলা অপূর্ব পুলিশে খবর দিতে গেছে, অর্থাৎ থানায় গেছে। কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। সে যে থানায় গেছিল নিজের চুরির রিপোর্ট লেখাতে, তো সেখানে পুলিশের দল যে কাণ্ড করছিল, যে তামাশা দেখাচ্ছিল, তামাশা বলেছে কেন? যে তারা তো একজন বিপ্লবীকে খুঁজে বেড়াচ্ছে, তার জন্য সবাইকে তল্লাশি করছে, খানা তল্লাশি চালাচ্ছে, যাকে পারছে ধরে এনে এনে চেক করছে, তাই না? যে ওই 5-6 জন যে যারা বাঙালি, যারা ওই তেলের খনি থেকে কাজ করে ফিরছিল বা ওখান থেকে আসছিল, তাদেরকেও চেক করছিল। সব্যসাচী মল্লিক ভেবে গিরিশ মহাপাত্র, তাকেও চেক করছিল, তার মানে তার মতো ওরকম মানুষকেও জারি করছে। তো এইসবকে তামাশা বলেছে অপূর্ব। যে তার এইসব তামাশা দেখে তার নিজের আর মনেই ছিল না যে সে রিপোর্ট করাতে গেছে, সে রিপোর্টটা লেখাবে বলে। এখন ভাবছি, যা গেছে তা যাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই, তারা বরঞ্চ এমনি ধারা বিদ্রোহী ধরে ধরেই বেড়াক। যে সেটা কিছুটা অভিমান বলো বা রাগ বলো থেকেই সে বলছে যে তাদের আর চোর ধরে লাভ নেই, যে আমার যা গেছে যাক, তারা, তাদের আর চোর ধরে কাজ নেই, তারা এরকম বিদ্রোহী ধরে বেড়াক। যে সব্যসাচী মল্লিককে যে ধরছে সেটা মন থেকে সে মেনে নিতে পারছে না, এবং বিদ্রোহী ধরার নামে তারা এই সমস্ত আহ আম, যাকে পারছে ধরে ধরে চেক করছে, এই সমস্ত বিষয়টাকে সে বলছে যে এমন বিদ্রোহী ধরে ধরেই বেড়া করা। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র
ও তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। অর্থাৎ এই সমস্ত বলতে গিয়ে তার মনে পড়লো ওই পুলিশ স্টেশনে গিরিশ মহাপাত্রের কথা, যার বেশভূষার ওরকম বাহার ছিল। তো সেটা মনে পড়ে হঠাৎ তার খুব হাসি পেয়েছে, প্রচন্ড দম আটকাবার মতো উপক্রম হয়ে গেল তার। হুট করে হাসি পেয়ে গেলে যেরকম হয় খেতে খেতে, তো তার দম আটকাবার মতো উপক্রম হয়েছে। হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা ও রুচি, তাহার বলবীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নাল ঠোকা পামসু, তাহার নেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরহিতায় গাঁজার কলিকাতার আবিষ্কার ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একেবারে সংবরণ করিয়া শেষে কহিল, আচ্ছা আগে এটুকু বলি যে এই হ্যাঁ, সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিধারী, এটা কাকে বলছে? না, এটা সব্যসাচী মল্লিককেই বলা হচ্ছে। কারণ তোমাদের আগেও বলেছি যে সব্যসাচী মল্লিক একজন বিলাত পাশ করা ডাক্তার, এবং কাজের সূত্রে তিনি বিলাতেও থাকেন এবং তার সমস্ত প্রায় অনেক রকম ভাষা সম্পর্কে জানেন, বা আয়ত্তে রয়েছে তার সমস্ত ভাষা সম্পর্কে। তো সেই যে চিকিৎসা শাস্ত্র অর্থাৎ ডক্টর, তো সেই পারদর্শী বিলাতের ডাক্তার বলা হচ্ছে, যে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করার পরে বিলাতি পাশ করা যে ডাক্তার, সে তো নিশ্চয়ই সেরকম পারদর্শী হবে। সেরকম একজন ডাক্তার, উপাধিধারী ডাক্তার, তার সঙ্গে কিনা এই মহাপাত্র, অর্থাৎ ওই গিরিশ মহাপাত্রের তুলনা, মানে একে, এই গিরিশ মহাপাত্রকে সেই সব্যসাচী মল্লিক যে উপাধিধারী ডক্টর, তার তুলনা করে এই গিরিশ মহাপাত্রকে তুলে এনেছে, একে এরকম করে সার্চ করছে। এর জন্য তার এটা দুটো একসাথে মানে মেলবন্ধন সে কিছুতেই করতে পারছে না। একদিকে বিলাত পাশ করা পারদর্শী ডক্টর, আর একদিকে এই গিরিশ মহাপাত্র, যার কি বলে ওটাকে, সবুজ রঙের মোজা, মানে রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা, লোহার নাল ঠোকা পাম্প শু, যেটার জন্য যাতে ক্ষয়ে না যায় তার জন্য পরেছিল, তার যে নেবুর তেলের গন্ধবিলাস, যে মাথায় যে লেবুর তেলওয়ালা যে মেখেছিল তেল মাথায়, সেই সমস্ত, তাছাড়া পরিহিতায় গাঁজার কলকেটির আবিষ্কার, তার পকেট থেকে যে গাঁজার কলকেটা পাওয়া গেছিল, সেই সমস্ত কিছু সে মেলাতে পারছে না। যে সেই শিক্ষিত ডক্টর, তার রুচি সম্পন্ন মানুষ, তার বলবীর্য জিনিসটা একটা আলাদাই লেভেলের, তাই না? তো সে অবশ্যই রুচিশীল সম্পন্ন মানুষ হবে। তার সঙ্গে কিনা এই গিরিশ মহাপাত্র, যার এইরকম সাজ পোশাকের বাহার, এর সাথে কখনো এরকম মিল করা যায়? এ কি সব্যসাচী বলে ধরে এনে তাকে মানে তল্লাশি চালাচ্ছে? হুম। তো এই সমস্ত ভাবতে ভাবতে তার মানে খুবই হাসি পাচ্ছিল, এবং এগুলো বর্ণনা করছিল তলোয়ার করকে, হ্যাঁ, যে তার বন্ধু রামদাসকে। আচ্ছা, তারপর সে এক সময় হাসিটা সংবরণ করে শেষে বলল, তলোয়ার কর, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। হুম। এই যে তুলনাটা সে করলো, যে এই ডক্টর একদিকে তার একটু রুচিশীল সম্পন্ন মানুষ, এবং একদিকে এই গিরিশ মহাপাত্রের মতো এরকম রুচির মানুষ, তো দুটোকে তারা তারা কি মানে এতই বোকা, এত নির্বোধ আহম্মক, মানে নির্বোধ, যে এই সামান্য এই বিষয়টাকে তারা বুঝতে পারছে না। তারা এরকম একটা মানুষকে এনে তল্লাশি করছে, হ্যাঁ, সেই অর্থে বললো আর কি। তারপর, অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলে। অর্থাৎ গভর্নমেন্টের, অর্থাৎ সরকারি যে টাকা, এই সরকারি টাকা এই দেশেরই টাকা, তাই না? এই দেশের টাকায় আবার এই বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলো। বুনো হাঁস বলতে কাদের বোঝানো হয়েছে এখানে? যে এই বিপ্লবীদের কথাই বলা হচ্ছে। হ্যাঁ, যে দেশের টাকা, যে গভর্নমেন্টের টাকা নিয়েই এরা দৌড়াদৌড়ি করে বা ছুটোছুটি করে এই সমস্ত বিপ্লবীদেরকেই ধরছে, যারা কিনা নিজের দেশকে স্বাধীন করার জন্য লড়ে চলেছে প্রতিনিয়ত। হুম।
নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা দেশকে স্বাধীন করার প্রতি ব্রতী হয়েছে, লড়ে চলেছে। সেই দেশের মানুষ, অর্থাৎ পুলিশগুলো তো সেই দেশেরই, সেই দেশের পুলিশ হয়ে সেই নিজের দেশের টাকা ধ্বংস করে বা শেষ করে তারা সেই তাদেরকেই ধরছে। সেই ভারতকে বাঁচানোর জন্য, ভারতকে স্বাধীন করার জন্য যে মানুষগুলো লড়ছে, সে তাদের ধরার জন্য এরকম ছুটোছুটি করে সে টাকাগুলো নষ্ট করছে। তাই বলছে। রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আপনার চোর ধরে দেবার জন্য এরা নেই। যে রামদাস হেসে বলল যে বুনো হাঁস ধরাই তো এদের কাজ, আপনার চোর ধরে দেবার জন্য এরা এরা নেই। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? বাংলাদেশ বলতে এই তখন তো অবিভক্ত ভারত ছিল, সেই অর্থে বাংলা, বাংলাদেশ বলা হচ্ছে। তো যাই হোক, আহ রামদাস সে বাঙালি নয়, ঠিক আছে, সে হলো মারাঠি। তো সে তো জানে না এখানকার নিয়ম কানুন, বা এখানে কোথাকার মানুষ কেমন কি সব তো জানে না। মানে মারোয়ারি মারোয়ারি আর কি, ওই রামদাস তলোয়ারকর টাইটেলটা শুনেই অবশ্যই তোমাদের মনে হচ্ছে নিশ্চয়ই। তো সেই জন্য সে অপূর্বকে জিজ্ঞাসা করলো যে এই পুলিশগুলো তো আপনাদের দেশেরই, বাংলাদেশেরই পুলিশ, তাই না? অপূর্ব কহিল, হ্যাঁ। অর্থাৎ অপূর্ব বলল যে হ্যাঁ। তাছাড়া আমার বড় লজ্জা, এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু। বাবাই একদিন এর চাকরি করিয়ে দিয়েছিলেন। বললাম যে ওই যে নিমাই বাবু, হুম, যে থানার বড় বাবু, সে হলো অপূর্বর বাবার বন্ধু, আর তার চাকরিটাও অপূর্বর বাবাই করিয়ে দিয়েছিলেন। হুম। তো সেই জন্য অপূর্ব সেটা লজ্জাবোধ করেই বলছে যে সত্যি এরা দেশের লজ্জা, এবং আহ তার নিজেরও লজ্জাবোধ হচ্ছে। কারণ এই যে পুলিশগুলো বুনো হাঁস অর্থাৎ বিপ্লবীদের ধরে ধরে বেড়াচ্ছে, তার যিনি কর্তা অর্থাৎ থানার বড়বাবু নিমাই বাবু, সে নিজের আত্মীয়, তার বাবার বন্ধু, এবং সে তাকে, তার বাবাই তার কাজ করিয়ে দিয়েছিল। অর্থাৎ এমন একজন মানুষকে কাজ করিয়ে দিয়েছিলেন যে কিনা তার এরকম হাল এখন, এই জন্য বলছে। তারপর, আচ্ছা, আজকেও সময় ফুরিয়েছে। তো এই গল্পের পরবর্তী অংশ পরের ক্লাসে আবার আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।